নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা। আশা করি উপরওয়ালার দয়াতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি বলবো বাবা মণিমহেশ কৈলাস শৃঙ্গ এবং মণিমহেশ হ্রদ দর্শন যাত্রার সমস্ত খুঁটিনাটি তথ্য। মণিমহেশ হল পঞ্চ কৈলাসের মধ্যে সর্বশেষ বা পঞ্চম কৈলাস। এটি ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের চাম্বা জেলার ভারমৌর মহকুমার মধ্যে বুধিল উপত্যকাতে অবস্থিত। এই মণিমহেশ কৈলাস শৃঙ্গ ৫,৬৫৩ মিটার বা ১৮,৫৪৭ ফুট উঁচু, যাকে স্থানীয় লোকেরা চাম্বা কৈলাস নামেও ডেকে থাকে। এই মণিমহেশ পর্বত শৃঙ্গটির কাছেই রয়েছে একটি প্রাকৃতিক হ্রদ, যার নাম মণিমহেশ হ্রদ। এই হ্রদটির নাম মণিমহেশ হ্রদ, যা ১২,৯৬০ ফুট উঁচুতে অবস্থিত। স্থানীয় লোকেরা এই হ্রদটিকে ডাল লেক নামেও ডেকে থাকে। কৈলাস মানেই হচ্ছে বাবা শিব ঠাকুরের আবাসস্থল, তাই এই সমগ্র অঞ্চলটিকেই আমাদের ভগবান শিবের বাসস্থান বলেই মনে করা হয়। এটি হিমাচল প্রদেশের একটি অন্যতম প্রধান তীর্থস্থানের পাশাপাশি একটি অতি জনপ্রিয় ট্রেকিং গন্তব্যও বটে। এই বছর হিমাচল প্রদেশ গভর্নমেন্টের আদেশ অনুসারে ২৬শে আগস্ট ২০২৪ থেকে ১১ই সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অফিসিয়ালি মণিমহেশ যাত্রার দিন ধার্য করা হয়েছে। আবার বলি, এই বছর ২৬শে আগস্ট ২০২৪ থেকে ১১ই সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অফিসিয়ালি মণিমহেশ যাত্রা চলবে। মণিমহেশ কৈলাসের পৌরাণিক কাহিনী এই হলো যে, চাম্বা অঞ্চলে স্থানীয় অঞ্চলে পূজিতা হওয়া দেবী গিরিজার অন্যতম দায়িত্ব ছিল এই অঞ্চলের সবসময় প্রচণ্ড খারাপ আর অত্যন্ত খামখেয়ালি আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে রাখা। কারণ সেই সময়তে ওই সম্পূর্ণ অঞ্চলের প্রকৃতির রুদ্ররূপ হয়ে থাকতো সব সময়ের জন্য। প্রচণ্ড তুষারপাত আর তুষারঝড়কে পরাস্ত করে স্থানীয় গদ্দী অধিবাসীরা তাদের পালিত করা গরু, ছাগল, ভেড়া, মোষ আর ঘোড়াদেরকে নিয়ে জীবনযাপন করতে সারা বছরই অনেক অসুবিধাতে পড়তেন। সেই সংকট মোচনের জন্যই সবাই মাতা গিরিজার কাছে অনুরোধ নিয়ে আসেন। তখন মাতা গিরিজা তার স্বামী বাবা ভোলানাথের শরণাপন্ন হলেন সেই বিপদ থেকে স্থানীয় বাসিন্দাদের রক্ষা করার জন্য। স্থানীয় সকল অধিবাসী এবং মাতা গিরিজার আকুল অনুরোধে স্বয়ং ভোলানাথ নিজে এসে প্রকৃতিকে বশ করতে চেষ্টা করলেন এবং প্রকৃতির এই খামখেয়ালিকে নিয়ন্ত্রণ করার জন্য নিজেই মণিমহেশ নাম নিয়ে এই মণিমহেশ পর্বতে অবস্থান করতে লাগলেন। আকাশ পরিষ্কার থাকলে ভোরে সূর্য উদয়ের সময়তে সূর্যের কিরণ আর ছটা মণিমহেশ পর্বতের মাথাতে একদম মণির মতো দেখতে লাগে। সেই কারণেই এই কৈলাসের বা বাবা মহেশের এই বাসস্থানের নামকরণ করা হয়েছে মণিমহেশ। মণিমহেশ পর্বতের গায়ে একদম শিবলিঙ্গের মতো দেখতে একটি বিরাট পাথরখণ্ডকেই ভোলানাথের প্রতিবিম্ব বলে মানা হয় এবং তার চারপাশের বরফে ঢাকা অঞ্চলটিকে ভোলেকা চৌগান বা ভোলেকা মাঠ হিসাবে বলা হয়। সারা বছর বিভিন্ন সময়ে গোটা পর্বতের গায়ে বরফ না থাকলেও ওই শিবলিঙ্গ সংলগ্ন অঞ্চলে কিন্তু সবসময় বরফ ঢাকা থাকেই। এই অঞ্চলের এটাই বিশ্বাস যে বাবা না চাইলে বা বাবার ইচ্ছা না হলে বাবা কখনো কাউকে দেখা দিতে চান না। বাবা অসন্তুষ্ট থাকলে সমস্ত পর্বতকে মেঘের আড়ালে লুকিয়ে রাখেন। সেই জন্য কেবল অতি ভাগ্যশালীরাই মণিমহেশ যাত্রা করে মণিমহেশ এবং তার মণিকে দর্শন করতে পারেন। মণিমহেশ পর্বত দর্শন করতে যাওয়ার জন্য সারা বছরের মধ্যে মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত যাওয়া যেতে পারলেও ভাদ্র মাসের জন্মাষ্টমীর দিন থেকে রাধাষ্টমীর দিন পর্যন্ত সময়টিকেই আসল দর্শন করার সময় হিসাবে ধরা হয়। ওই সময়টিতেই সরকারিভাবে মণিমহেশ দর্শন যাত্রা হয়ে থাকে। অসংখ্য ভক্ত এই সময়টিতেই মণিমহেশ হ্রদে স্নান করে মণিমহেশ পর্বতকে দর্শন করেন এবং পূজা করেন। ভাদ্র মাসের অমাবস্যার পরের অষ্টম দিনের দিন মণিমহেশে একটি বিশেষ ধরনের পূজা অর্চনা হয়ে থাকে, আর সেই পূজা উপলক্ষে মণিমহেশ অঞ্চলে এক বিরাট মেলার আয়োজন করা হয়। সেই দিন হাজার হাজার মানুষ মণিমহেশ অঞ্চলে উপস্থিত হয়ে মণিমহেশ হ্রদে স্নান করে বাবা মণিমহেশকে পূজা দিয়ে থাকেন। এই বছর ওই বিশেষ দিনটি পড়েছে 10ই সেপ্টেম্বর ২০২৪। মণিমহেশ হ্রদের এক পাশে শিবের একটি মার্বেল
পাথরের মূর্তি রয়েছে এবং স্নান করার ঘাটের কাছেও পুজো দেওয়ার জন্য বিশেষ জায়গা করা আছে। এই স্থান দুটিতেই সমস্ত তীর্থযাত্রীরা এসে পূজা দেন এবং আরতি করেন। পবিত্র জলে স্নানের পরে তীর্থযাত্রীরা 3 বার হ্রদের চারিদিকে প্রদক্ষিণ করেন। হ্রদ এবং তার চারপাশের অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সবাইকেই মুগ্ধ করে। এছাড়া হ্রদের শান্ত জলে তুষার ঢাকা সমস্ত পর্বত শৃঙ্গগুলির প্রতিচ্ছবির সাথে সাথে মণিমহেশ পর্বতের যে প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় তা এক কথাতে অসাধারণ। সাধারণত যাত্রার সময় ছাড়া মণিমহেশ দর্শন করতে গেলে কোনো পারমিশন লাগে না, কিন্তু সরকারি যাত্রা করার সময় মণিমহেশ দর্শন করতে গেলে প্রত্যেককে রেজিস্ট্রেশন করে যাওয়াটা বাধ্যতামূলক এবং কেউ যদি রেজিস্ট্রেশন ছাড়া যাত্রা শুরু করতে চায় তাহলে তাকে বেস ক্যাম্প অর্থাৎ হাটসার থেকেই আর সামনে যেতে দেওয়া হয় না, সেখান থেকেই তাকে ফেরত পাঠানো হয়। মহেশ কৈলাসের চূড়া আজ পর্যন্ত কোনো পর্বতারোহীর দ্বারা ছোঁয়া সম্ভবপর হয়নি। অনেক বছর আগে এক স্থানীয় গদ্দী সম্প্রদায়ের ব্যক্তি তার ভেড়ার পাল সহ এই পর্বতের চূড়াতে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু ভোলে বাবার অভিশাপে তারা সবাই পাথরে পরিণত হয়েছিল। একবার একটি বড় সাপও ওই চূড়াতে ওঠার চেষ্টা করলেও তারও সেই একই পরিণতি হয়। 1968 সালে শেষবারের মতো নন্দিনী প্যাটেল নামে এক পর্বতারোহীর নেতৃত্বে একটি ইন্দো জাপানি দল এই চূড়ায় আরোহণের প্রচেষ্টা শুরু করলেও নানা রকমের অবিশ্বাস্য ও অলৌকিক ঘটনা ঘটতে থাকার জন্য শেষ পর্যন্ত ওই পর্বত আরোহণের প্রোগ্রামটিকে তাদের বাতিল করতে বাধ্য হয়েছিল। এই ব্যর্থতাকে সবাই মণিমহেশ পর্বতের পবিত্রতা রক্ষার জন্যই যে ঐশ্বরিক শক্তি থাকে তাকেই দায়ী করা হয়েছিল এবং মণিমহেশ হ্রদ এবং ওই শিখরটি কট্টর হিন্দু ভক্তদের মধ্যে, বিশেষ করে স্থানীয় গদ্দী সম্প্রদায়ের মধ্যে এটি যে চাম্বার অত্যন্ত একটি পবিত্র পর্বত হিসাবে পুরাণ কাল থেকে বিবেচিত হয়ে আসছে, সেই কারণেই নাকি ওই পর্বত আরোহণ করতে পারা যায়নি, সেটাকেই ধরা হয়ে থাকে। এবার আসি কিভাবে এই মণিমহেশে আসতে পারা যায়। বিভিন্ন দিক থেকে বিভিন্ন পথ মণিমহেশের কাছে এসেছে। লাহুল স্পিতি থেকে তীর্থযাত্রীরা কুক্তি পাস দিয়ে আসতে পারবেন। কাংড়া এবং মান্ডি থেকে তীর্থযাত্রীরা কাওয়ারসি বা জলসু পাস দিয়ে আসতে পারবেন। তবে এই সবগুলির মধ্যে সবথেকে সহজ এবং সবথেকে জনপ্রিয় রুট হলো চাম্বা থেকে ভারমোর হয়ে হাটসার থেকে আসা। আজ আমি আপনাদেরকে এই রুট সম্বন্ধেই বলবো। মণিমহেশ আসার জন্য প্রথমেই আপনাকে আসতে হবে পাঞ্জাবের একটি জনপ্রিয় শহর পাঠানকোটে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পাঠানকোটে আসতে সব থেকে ভালো মাধ্যম হলো ট্রেন। সারা ভারত থেকেই সারা দিন ধরে প্রচুর ট্রেন পাঠানকোটে আসছে। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে বাসের মাধ্যমেও পাঠানকোট খুব সুন্দরভাবে যুক্ত রয়েছে। পাঠানকোটের সব থেকে কাছের এয়ারপোর্ট হলো চণ্ডীগড় এবং অমৃতসর এবং শ্রীনগর। এছাড়া কুলুর ভুন্টার এয়ারপোর্ট থেকেও পাঠানকোটে আসতে পারা যায়। পাঠানকোট স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে পাঠানকোটের বাস স্ট্যান্ড। বিশাল এই বাস স্ট্যান্ড থেকে দিবারাত্রি ভারতের বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য বাস সবসময়তেই যাতায়াত করছে। আপনাকে এখান থেকে প্রথমে যেতে হবে চাম্বা হয়ে ভারমোর। আজকাল ডাইরেক্ট বাস চাম্বা ভারমোর হয়ে হাটসার হয়ে কুক্তি পর্যন্ত চলে যাচ্ছে। তবে আপনাকে এই দর্শনযাত্রার জন্য প্রথমে ভারমোর পর্যন্ত গেলেই হবে। বাস স্ট্যান্ডের এনকোয়ারি কাউন্টারে একটু খোঁজ নিয়ে দেখুন যে তখন কোনো ডাইরেক্ট বাস আছে কিনা ভারমোর যাওয়ার জন্য। যদি থাকে তাহলে সেই বাসে চেপে বসুন, নয়তো অন্য যে কোনো বাস করে পাঠানকোট থেকে চাম্বা পর্যন্ত চলে আসুন। পাঠানকোট থেকে চাম্বা আসার জন্য অনেক বাস থাকে। এইখানে কিছুক্ষণ পরই আপনি চাম্বা থেকে ভারমোর যাওয়ার বাস পেয়ে যাবেন। বাসে পাঠানকোট থেকে ভারমোর পর্যন্ত আসতে এই 165 কিলোমিটারের পথের জন্য জন প্রতি ভাড়া লাগে মোটামুটি 600 টাকার মতো। আর আপনি যদি ছোট গাড়ি করে আসতে চান তবে পাঠানকোট স্টেশন থেকেই আপনি গাড়ি ভাড়া করে নিতে পারবেন। ভারমোর আসতে পাঠানকোট থেকে ছোট গাড়ির প্রকারভেদে ভাড়া পড়বে 5000 থেকে 7000 টাকার মধ্যে। মোট 6 ঘন্টা থেকে 7 ঘন্টা করে লাগবে বাসেই হোক বা ছোট গাড়িতে হোক আপনার পাঠানকোট থেকে ভারমোরে আসতে।
পীরপাঞ্জাল ও ধৌলাধার পর্বতশৃঙ্গের মাঝে রাবি আর চেনাব ভ্যালির মধ্যে প্রায় 7,000 ফুট উঁচুতে মাতা ব্রাহ্মণী বা মাতা ভারমণীর আপন জায়গা। খুব সুন্দর এই ভারমোর শহর। ভারমোরে এসে যেখানে আপনাকে বাস নামিয়ে দেবে সেই জায়গাটা একটা বাজার এলাকার মতো। বেশ কিছু বিভিন্ন দামের আর বিভিন্ন মানের হোটেল আছে এখানে। 300 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত ডাবল বেডরুমে এই অঞ্চলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন। প্রথমেই এখানে এসে আপনি আপনার পছন্দ ও সামর্থ্য মতো একটা থাকার হোটেল করে নিন। এবার যদি আপনি মনে করেন বিশ্রাম নেবেন তো বিশ্রাম নিন, নয়তো হাতে যদি আপনার টাইম থাকে তাহলে অবশ্যই মাতা ব্রাহ্মণী বা ভারমণীর দর্শন করে নিন। এই দর্শন করার জন্য আপনাকে সব মিলিয়ে 2 ঘন্টা মতো সময় লাগতে পারে। মনে রাখবেন যে মণিমহেশ যাত্রা করার জন্য প্রথমেই আপনাকে মাতা ভারমণী দর্শন করে মণিমহেশ যাত্রা করার জন্য অনুমতি চাইতে হবে। করুণাময়ী মা সকল যাত্রীকেই সুস্থ আর সুষ্ঠুভাবে মণিমহেশ যাত্রা সম্পূর্ণ করার জন্য আশীর্বাদ দেন। বাবা ভোলানাথের আদেশে প্রথমেই ভারমণী মাতার দর্শন না করে মণিমহেশ দর্শন করতে গেলে মণিমহেশ যাত্রা সম্পূর্ণ হয় না। ভারমোরের মেন রাস্তার ওপরেই দেখতে পাবেন এক বিশাল সুন্দর তোরণ। তার নিচেই মাতা ভারমণীর মন্দির যাওয়ার জন্য শেয়ার গাড়ি ছাড়ে। 6-6.5 কিলোমিটার পথ যেতে মিনিট 20 মতো সময় লাগে। জন পিছু 100 টাকা করে ভাড়া নিয়ে থাকে এই শেয়ার গাড়িগুলোতে। আপনাকে ভারমোর বাজার থেকে এরা মন্দিরে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। এরপরে আপনাকে 1 ঘন্টা টাইম দেবে মন্দির দর্শন করার জন্য। 1 ঘন্টার মধ্যে আপনি মন্দির দর্শন করে আবার এই গাড়ি স্ট্যান্ডে ফিরে এলে সেই গাড়ি আপনাকে নিয়ে আবার ভারমোর বাজারে নিয়ে এসে ছেড়ে দেবে। এই সম্পূর্ণ কাজটা করতে বা এই সম্পূর্ণ দর্শন করতে 2 ঘন্টা যথেষ্ট। যদি আপনার হাতে 2 ঘন্টা সময় থাকে অবশ্যই আপনি প্রথমেই ভারমণী মাতার দর্শন করে আসুন। তারপরেও যদি আপনার হাতে সময় থাকে ভারমোর বাজারের একটু দূরে 84 মন্দিরও আপনি দেখে নিতে পারেন। রাত 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আর যদি চান এই মন্দিরও আপনি যাত্রা শুরু করার আগে দেখে নিতে পারেন। ভারমোরের ভারমণী মাতার মন্দির আর 84 মন্দির আর মণিমহেশের কমলকুণ্ড নিয়ে আমি অন্য একটা ভিডিওতে খুঁটিনাটি সব আলোচনা করেছি। সেই ভিডিওতে আপনারা এই 3টে জায়গা সম্বন্ধে সমস্ত জিনিস জানতে পারবেন। এই ভিডিওতে আমি এই 3টে জায়গা নিয়ে কোনো আলোচনা করলাম না, নয়তো এই ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে। মণিমহেশ যাত্রা 3 রকমভাবে করতে পারা যায়। 1 পায়ে হেঁটে, 2 ঘোড়াতে করে, 3 হেলিকপ্টার করে। হেলিকপ্টার অবশ্য শুধুমাত্র সরকারি যাত্রা চলাকালীন সময়তেই চলে। আমি ডুলি বা পালকি করে কোনো যাত্রীকে কিন্তু মণিমহেশ যাত্রা করতে দেখিনি। হেলিকপ্টারতে মণিমহেশ থেকে যাত্রা করার জন্য যাত্রা শুরু করতে হয় চাম্বা থেকে, নয়তো ভারমোর থেকে। হেলিকপ্টার মণিমহেশ হ্রদ পর্যন্ত যায় না, 2 কিলোমিটার আগে গৌরীকুণ্ড পর্যন্ত যায়। প্রতি জন পিছু ভারমোর থেকে গৌরীকুণ্ড আসা যাওয়াতে হেলিকপ্টারে লাগে 8,400 টাকা করে, আর চাম্বা থেকে গৌরীকুণ্ডতে আসতে হেলিকপ্টারে আসা যাওয়াতে লাগে 14,500 টাকা করে জনপ্রতি। এছাড়াও বিভিন্ন কোম্পানি হরেক রকম টাকার প্যাকেজে নিয়ে যায় মণিমহেশ দর্শন করাতে। আমি ডেসক্রিপশন বক্সে হেলিকপ্টার যাত্রার কিছু লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনাদের প্রয়োজন পড়লে আপনারা দেখে নিতে পারেন। ঘোড়াতে করে বা পায়ে হেঁটে যাত্রা করার জন্য পরের দিন সকাল সকাল আপনি আপনার হোটেলে সমস্ত লাগেজপত্রগুলোকে রেখে শুধুমাত্র আপনার প্রয়োজনীয় গরম জামা কাপড় আর জিনিসপত্রগুলোকে নিয়ে বেরিয়ে পড়ুন। এখন প্রথমে আপনাকে যেতে হবে 12 কিলোমিটার দূরের 8,000 ফুট উঁচুর হাটসার গ্রামে। প্রায় সারা বছরই ভারমোর বাজার থেকে শেয়ার গাড়ি ছাড়ে হাটসারে যাওয়ার জন্য। সেই যে তরুণ কালকে দেখেছিলেন সেই তরুণের নিচ থেকেই হাটসার যাওয়ার শেয়ার গাড়ি ছাড়ে। ভাড়া পড়ে প্রতি জন পিছু 150 টাকার মতো করে। আর পুরো গাড়ি ভাড়া করে যেতে চাইলে 2500 টাকার মতো নিয়ে থাকে। আধ ঘন্টার মধ্যে আপনি এসে পৌঁছাবেন হাটসারের মণিমহেশ যাত্রা শুরুর চেকপোস্টে। এখান থেকে হয় হেঁটে নয়তো ঘোড়াতে করে আপনার যাত্রা শুরু করুন। ঘোড়াতে করে হাটসার থেকে মণিমহেশ হ্রদ হয়ে আবার হাটসার ফিরে আসার জন্য গত বছরে প্রতি জন পিছু সরকারি চার্জ ছিল 4,400 টাকা করে।
আর যাওয়া আসার যে কোনো একদিকের জন্য ঘোড়াতে করে হয় যাওয়ার জন্য বা আসার জন্য প্রতি জন পিছু সরকারি চার্জ ছিল 2300 টাকা করে। আশা করি এবছরও এই টাকার মধ্যেই এই ঘোড়ার চার্জ থাকবে। হাটসার চেকপোস্টে ঘোড়ার পর্চি কাটিয়ে আপনি ঘোড়াতে যাত্রা শুরু করে দিতে পারেন, নয়তো যদি আমার মতো চান হেঁটে যাত্রা শুরু করে দিন। আমি হেঁটে যাত্রা শুরু করেছিলাম এবং আমি এই জন্মাষ্টমীর আগে অন্তত প্রায় 10 দিন আগে, যাত্রা শুরু হওয়ার 10 দিন আগে আমি এই যাত্রা করেছিলাম। পথে বিভিন্ন জনের কাছে আমি এটাও শুনেছিলাম যে এই ঘোড়ার যে রেট সরকারিভাবে ধার্য করা আছে তা নাকি ঘোড়াওয়ালাদের সাথে দরদাম করে কমানো যায়। কারোর যদি ঘোড়া করার ইচ্ছা থাকে তাহলে আপনারা ঘোড়াওয়ালাদের সাথে দরদাম করে দেখে নিতে পারেন যে এই দাম কমা বাড়া হচ্ছে কিনা। মহিষ যাত্রা শুরু করার জন্য হাটসারের চেকপোস্ট থেকেই 2টি হাঁটা পথ আছে। একটা আছে একটা সুন্দর তরুণ দিয়ে শুরু হওয়া, আরেকটা আছে সেই তরুণের পাশ দিয়ে একটু নিচ দিয়ে এগিয়ে যেয়ে সাধারণ হাঁটার রাস্তা। দুটি পথই হাটসার থেকে শুরু হয়ে 6 কিলোমিটার দূরের 9300 ফুট উঁচুতে ভ্যানচোতে গিয়ে মিলিত হয়েছে। আমি আমার হাঁটা পথ শুরু করেছিলাম ওই নিচের বা পাশের পথটা দিয়ে, আর নেমেছিলাম ওই ওপরের তরুণের পথটা দিয়ে। নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে পারি এই যে দুটি পথ একদমই একই রকম, কোনোটাই কখনোই বেশি উঁচু বা বেশি নিচু নয়। দেখে মনে হতে পারে এইটা বেশি উঁচু বা ওটা বেশি কম নিচু উঁচু, কিন্তু দুটি পথই মোটামুটি একই রকমের চড়াই, খুব একটা ভেদাভেদ নেই দুটো পথের উচ্চতায়। এই ধ্যানচো পর্যন্ত আসার জন্য পথ মোটামুটি সাধারণ চড়াই পথ, পাথুরে আর কাদামাখা পুরোটাই এই কাঁচা পথ। খুব সাবধানে পা ফেলে ফেলে চলতে হয়। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু হাটসার থেকে একটি লাঠি কিনে নেবেন চলার জন্য। লাঠির সাহায্য ছাড়া আমার মনে হয় না যে এই অতি দুর্গম পথ সম্পূর্ণ করা কারোর পক্ষেই সম্ভবপর হতে পারে। হাটসার দিয়ে আপনার পথ চলা শুরু করার সাথে সাথেই আপনাকে সঙ্গ দেবে ধ্যানচো নদী। আপনার বাম পাশ দিয়ে ধ্যানচো পর্যন্ত আপনাকে সঙ্গ দিয়ে বাম পাশ দিয়ে বয়ে চলবে ধ্যানচো নালা বা ধ্যানচো নদী। ধ্যানচো ঢোকার কিছুটা আগেই একটা কাঠের ব্রিজ পেরিয়ে দুর্বার ধ্যানচো নদী পেরিয়ে তবে আপনাকে ধ্যানচোতে আসতে হবে। প্রায় 3 ঘন্টা সময় লেগে যাবে হাটসার থেকে ধ্যানচো আসতে। অনেকে ধ্যানচোতে এসে সেই রাতটা এই ধ্যানচোতেই কাটিয়ে দেয়। এখানে যাত্রার সময় তো বটেই, যাত্রা ছাড়াও অন্যান্য সময়তেও থাকা খাওয়ার জন্য টেন্ট পাওয়া যায়। থাকতে 100 টাকা থেকে 200 টাকার মতো লাগে, আর খাবারের টাকা আলাদা লাগে। যাত্রার সময়তে একদম ভারমোর থেকেই মণিমহেশ হ্রদ পর্যন্ত থাকা খাওয়ার জন্য অনেক ভান্ডারা থাকে, যেখানে বিনা পয়সাতে পেট ভরে খাওয়া যায় এবং 100 টাকা থেকে 150-200 টাকার বিনিময়ে থাকতে পারা যায়। অনেক ভান্ডারাতে তো থাকতে কোনো পয়সাও লাগে না। সরকারি যাত্রার সময় ছাড়া কিন্তু অন্যান্য সময়ে ধ্যানচো আর গৌরীকুণ্ডু ছাড়া এই সম্পূর্ণ পথের মধ্যে কোথাও আর থাকা আর খাবারের জায়গা বিশেষভাবে থাকে না। যাত্রার সময়ের 10 দিন থেকে 15 দিন আগের এবং যাত্রা শেষ হওয়ার পরের 15 দিন পর পর্যন্ত এই পুরো পথেই বেশ কিছু থাকা খাবারের জায়গা থেকে যায়। কিন্তু অন্যান্য সময় নিচে হাটসার থেকে জেনে তবেই পথ চলা শুরু করা উচিত যে উপরে কোথায় কোথায় থাকা আর খাবারের জায়গা চালু আছে, নয়তো নিজের সাথেই থাকা খাবারের সমস্ত কিছু বন্দোবস্ত নিয়ে তবেই আপনাকে সামনে এগোতে হবে। এই সম্পূর্ণ পথে কোনো গ্রাম বা বসতি নেই যেখানে আপনি কোনো রকম কোনো সাহায্য পাওয়ার আশা করতে পারবেন। হাটসার থেকে ধ্যানচো 6 কিলোমিটার পথ, আবার ধ্যানচো থেকে গৌরীকুণ্ডু 6 কিলোমিটার পথ, আর গৌরীকুণ্ডু থেকে মণিমহেশ আরও 2 কিলোমিটার পথ। ধ্যানচো নদী পেরোলেই শুরু হবে এই যাত্রাপথের আসল চড়াই পথ। এখান থেকে একদম মণিমহেশ হ্রদ পর্যন্তই একদম প্রাণান্তকর চড়াই পথ। পথ সামনে ইংরাজি জেডের মতো উপরে আরও ওপরে উঠে গেছে। এই পথে কোথাও এতটুকু কোনো উতরাই বা সমান্তরাল রাস্তা আর নেই। ভোলে বাবার নাম করতে করতে সামান্য পথ এগিয়ে আর বারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিতে নিতে এগোতে এগোতে 1 কিলোমিটার পরে আপনার কাছে আসবে বন্দর ঘাটি, আর তার 1 কিলোমিটার পরে আসবে শিবঘাট। এখানে নাকি
মা পার্বতী বা বাবা শিব তাদের নিজের হাতেই জাতাকলে নিজেদের খাদ্যের জন্য গম পেশেন। পাহাড়ের গায়ে কান পাতলেই জাতাকলের ঘর ঘর শব্দ শুনতে পাওয়া যায়, তাই ওই ঘর ঘর থেকেই এই জায়গার নাম শিবকি ঘাট। এখানে পাহাড়ের গায়ে ছোট্ট একটা গুহাতে ছোট্ট একটা মন্দিরও আছে। মন চাইলে পাহাড়ের গায়ে কান দিয়ে শব্দ শুনতে পারেন, নয়তো একটু বিশ্রাম নিয়ে আবার সামনের দিকে এগান। এবার 2 কিলোমিটার পথ পরে আসবে সুন্দরাসি। এই পথ ধাঞ্চ থেকে যেরকমভাবে অতিরিক্ত দুর্গম আর চড়াই হিসাবে শুরু হয়েছে, এখানেও সেই পথ একই রকমের দুর্গম আর চড়াই হিসাবেই থাকবে। এখানে আবার একটু বিশ্রাম নিয়ে সামনে 2 কিলোমিটার এগোলে আসবে গৌরীকুণ্ড। ছোট্ট একটা পাথুরে পুকুর হলো এই গৌরীকুণ্ড। বেশিরভাগ সময় এই কুণ্ডুতে কোনো জল থাকে না। পাশে আছে দেবী পার্বতীর ছোট্ট একটা মূর্তি সহ ছোট্ট একটা মন্দির। মহিলাদের স্নানের জন্য এখানে ব্যবস্থা করা আছে। শুধুমাত্র মহিলারাই এখানে স্নান করতে পারবেন, পুরুষদের স্নানের জন্য এখানে কোনো অধিকার নেই। এই গৌরীকুণ্ডে এসে পৌঁছালে তবেই আপনি সামনে দেখতে পাবেন আপনার এত কষ্ট করে আসা অভীষ্ট মুনিমহেশ পর্বতকে। ভগবান প্রসন্ন থাকলে তখনই আপনি পর্বতের দর্শন পাবেন, নয়তো দেখবেন যে পর্বত মেঘে ঢাকা রয়েছে। পার্বতী মন্দিরে নমস্কার করে আবার এগিয়ে চলুন শেষ 2 কিলোমিটার খাড়া চড়াই পথ পার হওয়ার জন্য। পেছনে মণিমহেশ পর্বতকে রেখে এগিয়ে চলুন মণিমহেশ হ্রদের দিকে। চড়াই পথ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই সামনে একটু সমতল পথ পেরোলেই সামনে পাবেন সিমেন্ট দিয়ে ঘেরা স্বচ্ছ টলটলে একটা হ্রদ। এটাই হলো সেই মণিমহেশ হ্রদ বা স্থানীয়দের কাছের ডাল লেক। এতক্ষণে আপনার এত কষ্ট করে আসা সমস্ত রকমের কষ্ট সার্থক হলো। প্রথমে একটু বিশ্রাম করে নিন, তারপরে থাকার কোনো একটা জায়গা কোনো একটা টেন্টের মধ্যে ঠিক করে নিয়ে তারপরে হ্রদের ধারে আসুন। যদি স্নান করার ইচ্ছা থাকে তো করতে পারেন। দেখবেন যে কত মানুষ ওই কনকনে বরফ ঠান্ডা জলে ডুব দিয়ে স্নান করছে। আর তার যদি না করতে পারেন তবে আমার মতো হাত পা মুখ জল দিয়ে ধুয়ে আর মাথাতে জল ছিটিয়ে কাজ সেরে নিন। তবে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি এই যে ওই যে জলে অতি অল্প সময়ের জন্য আপনি হাত ও পা যে ধুয়েছেন, বেশ কিছুক্ষণের জন্য কিন্তু আপনি যেসব জায়গাতে জল ছুঁয়েছেন সেই সব জায়গা অবশ হয়ে যাবেই যাবে। ছোট্ট জায়গা এই মণিমহেশ হ্রদ, ঘোরার বা দেখার আহামরি সেমন কিছু জায়গা নয়। কিছুক্ষণের মধ্যেই আপনার দেখা কমপ্লিট হয়ে যাবে। আজ কিন্তু এই দিনে রাতটা আপনাকে এখানেই থাকতে হবে। ঘোরা করে এলেও একই দিনে আবার এখানে এসে আবার একই দিনে সন্ধ্যার মধ্যে হাটসার পৌঁছানো অনেক কষ্টকর। কেবলমাত্র হেলিকপ্টার করে এলে এই 5 মিনিটের যেহেতু হেলিকপ্টারের পথ, সেই কারণে হেলিকপ্টারে করে এলেই একই দিনে দর্শন করে আবার ফেরত যাওয়াটা সম্ভবপর। বাকি হেঁটে তো নয়, ঘোড়াতে করেও একই দিনে দর্শন করে আবার হাটসার পৌঁছানোটা এক কথাতে অসম্ভব। তাই ওই ছোট্ট এলাকাটা একটু ঘুরোফিরু করে দিয়ে আবার আপনার থাকার টেন্টে ফিরে যান। মন আর শরীর চাইলে আর পারলে মণিমহেশের দিকে তাকালে যে দিকটা আপনার বাম দিক হবে সেই দিক থেকে শুরু করে পরপর 3 বার হ্রদটিকে সম্পূর্ণ করে পরিক্রমা করে নিন। মণিমহেশের দর্শনের সাথে সাথে হ্রদকে পরিক্রমা করাটাও একটা পুণ্য পাওয়ার প্রাচীন প্রথা। এরপরে থাকার টেন্টে ফিরে এসে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ুন। সারাদিনের অত্যধিক খাটনি আর ক্লান্তি আপনাকে গভীর ঘুমে আচ্ছন্ন হতে একটু বেশি সময় নেবে না। পরের দিন ভোর ভোর উঠে দেখুন আকাশের কি অবস্থা। যদি আকাশ পরিষ্কার থাকে তবে টেন্ট থেকে বেরিয়ে কোনো একটা ফাঁকা জায়গাতে যান, যেখান থেকে মণিমহেশ শৃঙ্গকে আপনি ভালোভাবে দেখতে পাবেন। সূর্য উদয়ের সময় মণিমহেশ শৃঙ্গের পেছন থেকে অপার্থিব এক সুন্দর ছটা নিয়ে সূর্য উদিত হয়। এই দৃশ্য একবার আপনি দেখলে সারা জীবনেও ভুলতে পারবেন না। কিন্তু সবার ভাগ্যে এই মণি দর্শন জোটে না। আমি 2 দিন থেকেও মণি দর্শন করতে পারিনি মেঘলা আকাশ হয়ে থাকার জন্য। মণি দেখতে পান বা না পান, আপনাকে কিন্তু সকাল সকালে হাটসার ফিরে যাওয়ার জন্য মণিমহেশ কুণ্ড থেকে যাত্রা শুরু করতে হবে। কারণ অত্যধিক চড়াই পথ ওঠা যেমন কষ্টকর, কিন্তু নামাও কম কষ্টকর নয়। আর যদি আপনি কমলকুণ্ডু যেতে চান তবে তো সকাল সকালই রওনা হয়ে যান, কারণ কমলকুণ্ডুর এলাকাতে আবহাওয়া এবং পরিবেশ খুব ঘন ঘন খারাপ হয়ে থাকে। আর এছাড়াও কমলকুণ্ডুতে আসা যাওয়া নিয়ে আপনার 3 ঘন্টা সময় তো কম করে লাগবেই লাগবে।
মণিমহেশ হ্রদ থেকে কমলকুণ্ডু 5 কিলোমিটার দূরের পথ, আর গৌরীকুণ্ডু থেকে 3 কিলোমিটার দূরের পথ গেছে গৌরীকুণ্ডু হয়ে মণিমহেশ নালা পেরিয়ে। মোটামুটি সাধারণ চড়াই এই পথ পের হওয়া খুব একটা কষ্টকর নয়। হয় গৌরীকুণ্ডু থেকে ফিরে বা মণিমহেশ হ্রদ থেকে ফিরে আপনি এবার নিচে নামা শুরু করুন। শেষবারের জন্য একবার খুব ভালো করে মণিমহেশকে দেখে নিয়ে নিচে নামতে থাকুন, আর গৌরীকুণ্ডু থেকে নেমে যাওয়ার আগে মন ভরে খুব ভালোভাবে মণিমহেশ শৃঙ্গকে দেখে নিন, কারণ গৌরীকুণ্ডু পেরিয়ে গেলে কিন্তু আর মণিমহেশ শৃঙ্গকে এই পথে আপনি দেখতে পাবেন না। পথ দেখে চলতে চলতে হাটসার ফিরে আসুন। এই 14 থেকে 15 কিলোমিটার পথ আসতে আপনার 5 ঘন্টা তো কম করে লাগবেই, আর যদি পথে ছবি তুলতে আসেন তবে তো আরও বেশি সময় লাগবেই। উপরে ওঠার সময় শরীর আর মন কখনোই চাইবে না চারপাশের এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরাতে, কিন্তু নামার সময় মন আর প্রাণ ভরে চারিদিকের অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে নামতে থাকুন। হাটসার পৌঁছে গেলে আবার ওখানে শেয়ার গাড়ি পেয়ে যাবেন ভারমোর যাওয়ার জন্য। ওই গাড়ি করে ভারমোর পৌঁছে হোটেলে বিশ্রাম নিন, বা সময় পেলে বা টাইম থাকলে লোকালে একটু ঘোরাফেরা করে নিতে পারেন। পরের দিন সকাল সকাল আপনাদের বাস বা নিজের গাড়ি করে আপনাদের পরের গন্তব্যের দিকে রওনা হয়ে যান। আবার বলি যে এই বছর আনুষ্ঠানিকভাবে অর্থাৎ সরকারিভাবে মণিমহেশ যাত্রা হবে 26শে আগস্ট 2024 থেকে 11ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত। যাত্রার সময় কিন্তু মণিমহেশ দর্শন করার সময় রেজিস্ট্রেশন থাকাটা প্রত্যেক যাত্রীর কাছে বাধ্যতামূলক। এই যাত্রার সময় ছাড়া অন্যান্য সময় রেজিস্ট্রেশন ছাড়াও কোনো যাত্রী মণিমহেশ দর্শন যাত্রা করতে পারে, কিন্তু আমার মনে হয় সবসময়তেই প্রত্যেক যাত্রীর কাছে রেজিস্ট্রেশন করে মণিমহেশ দর্শন যাত্রা করাটা ঠিক। ভারমোরে পৌঁছানোর আগেই প্রত্যেক যাত্রীদের অবশ্যই নিজেদের রেজিস্ট্রেশনটা করে নিয়ে রাখতে হবে। মনে রাখবেন যে যাত্রার সময় কিন্তু প্রত্যেক যাত্রাকারীর সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেট একটা প্রিন্ট আউট সঙ্গে থাকাটা অবশ্যই আবশ্যক। একটি মোবাইল নম্বর দিয়ে একসাথে 5 জনের আবেদন জমা দেওয়া যেতে পারে। ভারমোর এবং হাটসার অঞ্চলে বিএসএনএল, জিও এবং এয়ারটেল মোটামুটি ভালোই চলে, কিন্তু হাটসারের পর থেকে নেটওয়ার্কের সিগন্যাল খুব দুর্বল হয়ে পড়ে, বা বেশিরভাগ জায়গাতে সিগন্যাল নেই বললেই চলে। এই রেজিস্ট্রেশন করার জন্য যেহেতু ওটিপি লাগে, তাই আপনাকে আমি বলবো যে নেটওয়ার্ক না পাওয়ার অসুবিধাতে পড়ার আগেই আপনাকে অর্থাৎ ভারমোরে পৌঁছাবার আগেই নিজেদের রেজিস্ট্রেশনটা করিয়ে নিন। হাটসারের ব্রেস্ট ক্যাম্প মেডিকেল চেক আপে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন বা ওখানে আপনি পুরোপুরি সুস্থ হিসাবে না গণ্য হন, তাহলে কিন্তু আপনাকে যাত্রা শুরু করার অনুমতি দেওয়া হবে না। 75 বছরের বেশি বয়সের ব্যক্তিদের আর যারা চিকিৎসাগতভাবে অসুস্থ বলে মনে করা হবে তাদেরকে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে পারি এই যাত্রা কেদারনাথ আর অমরনাথ যাত্রা থেকে অনেক অনেক বেশি কঠিন। সম্পূর্ণ রকমের শারীরিক ক্ষমতা না থাকলে এই যাত্রা করতে যাবেন না। শুধুমাত্র মনের জোরে আর বাবা কোনো রকমে মনের জোরে পৌঁছে দেবেন এই ধারণা নিয়ে এই যাত্রা করাটা নিজের কাছে বিরাট এক বিপদ ডেকে আনতে পারে। সরকারি মণিমহেশ যাত্রার সময় বা অর্থাৎ মণিমহেশ যাত্রাকালীন সময়তে প্রত্যেক যাত্রীকে কিন্তু তাদের সাথে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রাখতে হয়। অন্যান্য সময় তো যাত্রার সময় ছাড়া বাকি সময়ে তো চেকপোস্টে যে পুলিশরা থাকে তারা চাইলে আপনার কাছ থেকে সার্টিফিকেট দেখতেও পারে, আবার নাও দেখতে পারে। যদি দেখতে চায় তাহলে কিন্তু সার্টিফিকেট আপনি যদি দেখতে না পারেন দেখাতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে ওখানে আবার বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে পারে। আপনাকে আবার হাটসারে থেকে ভারমোরে এসে আপনাকে ফিটনেস সার্টিফিকেট করে তারপর আবার আপনাকে যেতে হতে পারে। তাই এইসব অহেতুক ঝামেলা না করানোর জন্য আপনি প্রথমেই আগে থেকেই আপনার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়েই এই যাত্রা করতে যান। আর আপনি যদি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকেন তবেই এই ভ্রমণ করার জন্য আগ্রহী হন। এই মেডিকেল সার্টিফিকেটটা আপনি আপনার নিজের এলাকাতে যে কোনো রেজিস্টার ডাক্তারকে দিয়ে করিয়ে নিতে পারেন। আমি এই মেডিকেল সার্টিফিকেটের ফর্মটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও কিভাবে মেডিকেল
সার্টিফিকেটের সাথে সাথে কিভাবে রেজিস্ট্রেশন করতে পারা যায় সেইটাও আমি আমার তার মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বার করার যে সাইট, তার সাইটের অ্যাড্রেসটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। মনে রাখবেন যে 6 সপ্তাহের বেশি গর্ভবতী মহিলাদের এই যাত্রা কখনোই করা উচিত নয়। যেখানে শ্বাসকষ্ট হবে সেখানেই থেমে যান। এরপরে পুরোপুরি কষ্ট কমলে তবেই সামনে এগোন, নয়তো প্রয়োজনীয় ব্যবস্থা নিন এবং নিচে নেমে যান। কারণ এর পরে কিন্তু আপনি সামনে আরও উঁচুতে উঠতে থাকবেন, নিচুতে নয়। সুতরাং আপনি যদি শারীরিকভাবে বোঝেন যে আপনার কষ্ট হচ্ছে না, তবেই এগোবেন, নয়তো সেখান থেকেই নিচে নেমে যান, আর এগোবেন না। আপনার সাথে সবসময় ছাতা, রেনকোট, গরম কাপড়, গরম জুতা, টর্চ এবং লাঠি রাখুন। গরম কাপড় তো রাখবেনই, কারণ ওপরে অর্থাৎ মণিময় শৃঙ্গের কাছে বা নিচে সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। আর রেনকোট তো প্রচণ্ড দরকার, কারণ এই রোদ তো তার 2 মিনিট 5 মিনিট পরেই আবার বৃষ্টি শুরু হয়ে যায়। সমস্ত এই হাটসার থেকে মণিময় চত্বরে প্রতি আধ ঘন্টা পর ওয়েদার এক থেকে আরেক রকম বদলে যায়। মণিময় যাত্রার জন্য যে সরকার নির্ধারিত রুট রয়েছে, কেবলমাত্র সেই রুট ধরেই যাতায়াত করুন। চেষ্টা করুন কোনো শর্টকাট রুট ব্যবহার না করার। যে কোনো ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলে কাছাকাছি থাকা কোনো সরকারি ক্যাম্পে যোগাযোগ করতে পারেন। সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষভাবে যত্ন নিন। এই পথে প্রচুর বিরল ভেষজ এবং অনেক সুন্দর সুন্দর গাছপালা এবং ফুল গাছ দেখতে পাওয়া যায়। সেই সব ফুল ছিঁড়ে বা সেই গাছগুলোকে ছিঁড়ে নষ্ট করবেন না। ট্রাস্টের জন্য কোনো অনুদান বা দান দিতে হলে ট্রাস্টের অনুদান পাত্রেই তা দান করুন। কোভিড-19 প্রোটোকল অনুযায়ী চলার চেষ্টা করুন। সাথে মাস্ক বা স্যানিটাইজার রাখতে পারেন। যাত্রার সময় যাত্রীকে সবসময় তাদের কোনো একটা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। বেস ক্যাম্প হাটসার থেকে সকাল 4টার আগে এবং বিকেল 4টের পরে আপনি যাত্রা শুরু করতে বা আগে এগোতে পারবেন না। সরকারি নির্দেশ অনুযায়ী একা ভ্রমণ করবেন না, শুধুমাত্র 2-3 জন সঙ্গী সহই এই ভ্রমণ করুন। জোর করে উপরে উঠতে চাইবেন না, যত পর্যন্ত পারবেন সেই পর্যন্ত উঠুন, নয়তো সেখান থেকেই নিচে নেমে আসুন। পিচ্ছিল ধরনের জুতা পরবেন না, এটি কিন্তু মারাত্মক হতে পারে, কারণ গোটা রাস্তা প্রচণ্ড রকমের পিচ্ছিল এবং কাদাযুক্ত হয়ে থাকে। আপনি যে জলের বোতল নিয়ে যাবেন, সেই বোতলের প্লাস্টিকের খালি বোতল বা মোড়ক যেখানে সেখানে ফেলে রাখবেন না, বা আপনার সাথে করে নিয়ে যাওয়া প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না। চেষ্টা করুন ডাস্টবিনে ফেলতে। এটা একটা ধর্মীয় যাত্রা, সুতরাং সেই কারণে চেষ্টা করবেন কোনো রকম নেশাজাতীয় দ্রব্য, মদ, মাংস ইত্যাদি সেবন না করে এই যাত্রা করতে। এই পবিত্র যাত্রার জন্য নিজেকেও পবিত্র করে তবে এই যাত্রা করুন। এই ভ্রমণটাকে বা এই যাত্রাটাকে একটা পিকনিকের বা মজা করতে যাওয়ার মতো করে ধরবেন না, কারণ হাজার হাজার মানুষের কাছে এটি একটি অতিরিক্ত ভক্তি ও বিশ্বাসের তীর্থযাত্রা। সেই হিসাবেই মণিমহেশ লেকের চারপাশে স্নানের পরে কোনো আবর্জনা ফেলবেন না। ভেজা কাপড় বা আপনার অন্তর্বাস বা আপনার কোনো ধরনের আপনার ফেলে দেওয়া জিনিসপত্রগুলো যেখানে সেখানে ফেলবেন না। কাছাকাছি যদি ডাস্টবিন থাকে সেই ডাস্টবিনেই ফেলুন, নয়তো আপনার সাথে করে নিয়ে চলে আসুন, সেটা আপনি হাটসারের পরে কোনো জায়গাতে ফেলে দিন। চেষ্টা করুন কোনো রকমের কোনো প্লাস্টিক এই যাত্রাপথে ব্যবহার না করতে। আর এমন কোনো কাজ করবেন না যাতে আপনার এখানকার পরিবেশ কোনো রকমভাবে দূষিত হতে পারে বা পরিবেশ ক্ষতি হতে পারে। যাত্রার সময় বা যাত্রা শুরু হয়ে যাওয়ার পরে যদি দেখেন কোনো সময় আবহাওয়া অতিরিক্ত খারাপ হয়ে গেছে, তাহলে ধানচো হোক, সুন্দরসি হোক, গৌরকুণ্ড হোক বা মণিমহেশ লেকের কাছে কোনো জায়গাতে যেখানে আপনি কোনো শেড বা টেন্ট পাবেন সেখানেই অপেক্ষা করতে থাকুন, যতক্ষণ না পর্যন্ত আবহাওয়া আবার অনুকূল হচ্ছে যাত্রার জন্য, ততক্ষণ পর্যন্ত সেই নিরাপদ জায়গা থেকে আপনি বেরোবেন না। এই যাত্রা পথে কিন্তু আপনাকে প্রচুর জল খেতেই হবে, কারণ জল না খেলে আপনার শরীরে আপনার যে শক্তি হাঁটার সেটা আপনি পাবেন না। তাই এই পথের যেখানেই আপনি খাবার জল পাবেন সেখানে আপনি আপনার সাথে থাকা খাবার জলের বোতলটা ভরে নিন, কারণ সমস্ত জায়গাতে কিন্তু খাবার জল পাওয়া যায় না। হাটসার ছাড়ার আধ ঘন্টা এগোবার পর থেকে কিন্তু আর আপনি মোবাইলে কোনো রকম কোনো নেটওয়ার্ক পাবেন না।
সুতরাং হাটসারেই আপনার সমস্ত দরকারি কলগুলোকে করে নিন, নয়তো আবার কয়েকদিন পরে যখন আপনি এই হাটসারে ফিরে আসবেন তখনই আবার আপনার মোবাইলে নেটওয়ার্ক পাবেন। মণিমহেশের এই গোটা যাত্রাপথে আমি আমার যাত্রা করার সময় আমি অদ্ভুত রকমভাবে দেখেছি যে এই পুরো যাত্রাপথের কোনো জায়গাতেই মলমূত্র ত্যাগের ঠিকঠাক ভালো করে কোনো নির্দিষ্ট জায়গা নেই এবং কোনো সেরকমভাবে কোনো ব্যবস্থাও করে রাখা নাই। যেখানে সেখানে চরম অস্বাস্থ্যকর এবং নোংরা জায়গাতেই সমস্ত জনগণকে প্রাকৃতিক কাজ সারতে হয়। এত পবিত্র আর পুণ্যের জায়গাতে এই রকম চরম অব্যবস্থা কেন, এটা যে কোনো মানুষের মনে প্রশ্ন জাগবেই। আর এই নোংরামি বা এই মলমূত্র ত্যাগের সময় আপনাকে এই পুরো যাত্রা করার যে আনন্দ, সেই আনন্দর মধ্যে এটাই সবথেকে বড় পীড়াদায়ক যে যতক্ষণ আপনি এই অঞ্চলে থাকবেন সেই সময়তে আপনাকে মলমূত্র ত্যাগের জন্য প্রচণ্ড অসুবিধা সহ্য করতেই হবে। জানি না এই বছর এর কোনো রকম উন্নতি হবে কি না, কিন্তু গত বছর এর জন্য আমাকে প্রচুর অসুবিধা সহ্য করতে হয়েছে। গোটা ভারমর জুড়ে নিরামিষ এবং আমিষ দুই রকমেরই প্রচুর খাবারের হোটেল এবং রেস্টুরেন্ট পাওয়া যায়। সস্তা বা দামি সব রকমেরই খাবারের হোটেল এবং রেস্টুরেন্ট চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। লাস্ট এটিএম আছে হাটসারে, আর এরপরে আর কিন্তু কোনো রকম কোনো এটিএম নেই। আর যেহেতু হাটসারের পরে কোনো রকম কোনো নেটওয়ার্ক চলে না, তাই অনলাইনে কিন্তু কোনো রকম লেনদেন আপনি এখানে করতে পারবেন না। আর পেট্রোল পাম্প ভারমোরে এবং হাটসারে রয়েছে, যেখানে আপনার সমস্ত রকমের জ্বালানি পাওয়া যেতে পারে। আরেকটা কথা বলি যে ভারমণি মাতা এবং হেলিকপ্টারের ব্যাপারে এবং কমলকুণ্ডু লেক এবং 84 মন্দির, এই কটা জায়গার সম্বন্ধে আমি আরেকটা ভিডিও করেছি। সেই ভিডিওতে সেইগুলোর সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত তথ্য আছে। ব্যাস এই ছিল আজকে আমার মণিমহেশ যাত্রার সমস্ত রকমের খুঁটিনাটি তথ্য। এর বাইরেও যদি আপনাদের আর কিছু জানার থাকে তো আমাকে অবশ্যই লিখবেন, আমি তার উত্তর আপনাদেরকে অবশ্যই দেব। ব্যাস আর কি, বাবা মণিমহেশ সবাইকে আপনাদেরকে অনেক অনেক ভালো রাখুন, এই শুভকামনা নিয়ে আজকের এই ভিডিও আমি শেষ করলাম। জয় কোলেকি।